গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চিরাইয়া নামের একটা ওয়েব সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যেটা বর্তমানে ভারতে খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং এ রয়েছে। তো এই সিরিজটা টোটাল হচ্ছে 8টা এপিসোড। তবে এই সিরিজটার কাহিনী কি জানো? এটা এমন একটা স্বামীর গল্প যে প্রতি রাতে নিজের স্ত্রীর সঙ্গে জোর করে ইন্টিমেট হয়। মানে এটা যে তার স্ত্রী তাকে যে একটু প্রেম দেখাবে, একটু রোমান্টিকতা দেখাবে তা নয়, ডিরেক্ট অ্যাকশন। আর এই কারণে স্ত্রীর কাছে মনে হয় যে সে রেপ হচ্ছে রেগুলারলি তার নিজের বাড়িতে। কিন্তু এই মেয়েটা যখন এই ব্যাপারে তার আশেপাশে মানুষকে বলে, কেউ এই বিষয়টা কেয়ারই করে না। তো এটা নিয়ে মূলত এই সিরিজের কাহিনী, এবং এই সিরিজটা মনে করে একটু অ্যাডাল্ট এরই সাথে একটু নারীবাদী টাইপের। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই। তো গল্পের শুরু হয় ভারতের লখনৌ শহরের ভ্রামার পরিবার থেকে, যেটা ভারতের উত্তরপ্রদেশের একটা বড় শহর। এবং সেখানে আমরা ওই বাড়ির বড় বউ কমলেশকে দেখি যে রান্না করছে, এবং তার মেয়ে পিঙ্কি বাড়ির বাইরে খেলছে। তো হঠাৎ পিঙ্কি বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পায় এবং দৌড়ে তার মায়ের কাছে এসে বলে যে তার ছোট চাচাকে কেউ মারছে। তো এটা শুনে কমলেশ তো মারাত্মক খেপে যায় এবং রেগে বাইরে আসে, এবং সে এসে দেখতে পায় তার দেবর অরুণকে কয়েকজন পোলাপান মারছে, মানে লোকাল পোলাপানি। তো কমলেশ সেখানে গিয়ে এমন ভাবে তাদেরকে পেটায় যে তার দেবর অরুণও অবাক হয়ে যায়। মারামারি বেশ কিছুক্ষণ চলে, আর ঠিক তখনই অরুণের বাবা সুকুমার ভ্রামার এসে হাজির হয়। আর তাকে দেখে ভাবি কমলেশ এবং দেবর অরুণ দুজনেই ভয় পেয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে শ্বশুর সুকুমার দুজনকে অনেক বকাঝকা করেন, আর তিনি পুত্রবধূ কমলেশকে বলেন তোমার আগে জানা উচিত ছিল যে কে ভুল কে রাইট, তারপর তোমার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু কমলেশ এখানে একটা কথাই বলে যে তার দেওর কখনো ভুল হতে পারে না। চিন্তা করে কিরকম ভাবি। আর এরপর গল্প চলে আসে বর্তমান সময়, এবং কমলেশ বাড়ির বউ হিসেবে নিজের সকল দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। তবে তার বিয়ে হয়েছিল গ্র্যাজুয়েশন শেষ করার আগে, মানে এইচএসসি পাশের পরেই বিয়ে হয়েছিল। আর এজন্য পরিবারের দেখভাল করা ছাড়া তার জীবনে আর কোনো অপশন ছিল না। আর কমলেশের শ্বশুর সুকুমার লখনৌর একজন বিখ্যাত কবি এবং সমাজে যথেষ্ট সম্মান এবং প্রভাব রয়েছে। এবং কমলেশের স্বামী বিনয় একটা ব্যাংকে চাকরি করে এবং সে কমলেশকে খুবই ভালোবাসে। তবে কমলেশের মনে একটাই আক্ষেপ যে তার শুধুমাত্র একটা মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই। তবে এইটা নিয়ে তার স্বামী বিনয়ের কোনো দুঃখ নেই। আর এই কারণেই কমলেশ তার দেওর অরুণকে নিজের ছেলের মতো মনে করে, এবং ওর সাথে কেউ খারাপ ব্যবহার করলে সেটা সে মেনে নিতে পারে না। আর এছাড়াও বাড়িতে রয়েছে কমলেশের দাদি শাশুড়ি, যে খুবই কম কথা বলে, মানে পুরো সিরিজে তাকে কথা বলতে দেখাই যায়নি। তো যাই কিভাবে অরুণ বড় হয়েছে, একদিন সবাই মিলে মেয়ে দেখতে যায়। আর যাওয়ার সময় কমলেশ তো খুব খুশি ছিল, কারণ সে ভেবেছিল নতুন বউ তার মতোই হবে, তার একটা সঙ্গী হবে। তবে সেখানে পৌঁছানোর পরে পূজা নামের একটা মেয়েকে দেখা হয় এবং সে গান গেয়ে শোনায়। তো এইটার পরে কমলেশ ছাড়া পরিবারের সবাই খুব খুশি হয়। আর কমলেশ কেন খুশি হয়নি, এটার কারণ হচ্ছে ওই মেয়েটা কমলেশের চেয়ে বেশি শিক্ষিত এবং ইংরেজিতে গান গাইছিল। তবে এর সাথে কমলেশ পূজার পোশাক এবং লাইফস্টাইলও একদম পছন্দ করেনি। তো যাই এরপর সুকুমার যখন সবাইকে অনুমতি দেয় যে একটা করে প্রশ্ন করো, তখনও শ্বশুরের সাহস পেয়ে কমলেশ একটা প্রশ্নই করে পূজাকে, সেটা হচ্ছে তোমার কি সকল কাপড় চোপড় এরকম? তো এরপর দেখা যায় পরিবারের সবাই একদিকে এবং অরুণ আর কমলেশ আরেকদিকে দাঁড়িয়ে রয়েছে, এবং অরুণ বারবার ওর ভাবিকে বোঝানোর চেষ্টা করে যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ভাবি প্লিজ মত দাও। এবং এখানে সবাই দেখতে থাকে যে অরুণ কিভাবে তার বড় ভাবির আগে পিছে ঘুরছে, যে বিয়ে করবে এর জন্য রাজি করাচ্ছে, এবং শেষ পর্যন্ত কমলেশ তার দেওরের কাছে হেরে যায়, রাজি হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরেই সেখানেই অরুণ এবং পূজার বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তো সবাই খুশি হলেও বাড়ি ফেরার সময় কমলেশের মাথায় একটা চিন্তাই ঘুরতে থাকে, পূজা তার চেয়ে বেশি শিক্ষিত, তাই বাড়িতে পূজার মূল্য হয়তো তার চেয়ে অনেক বেশি হবে। আর এই ভাবনায় তাকে ভেতর থেকে কষ্ট দিতে থাকে। আর এর কিছুদিন পরে আমরা দেখি কমলেশ ও তার শাশুড়ি কোথাও যাচ্ছিল, আর পথে তারা একটা ভয়াবহ জ্যামে পড়ে। তো কমলেশ এরপর নেমে গিয়ে জানতে পারে যে সেখানে সমকামীদের অধিকারের সমর্থনে একটা মিছিল চলছে, যেটা ইন্ডিয়ার অনেক বড় একটা হেডেক, এবং ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণে তোমার সমকামী হচ্ছে, এবং ওদের দেখা দেখি আমাদের দেশে অনেক হচ্ছে। তো যাই হোক, এটা শুনে সে রেগে বিরক্ত হয়ে ফিরে আসে এবং শাশুড়িকে বিষয়টা জানায়। আর ওই সময় তার চোখ পড়ে যে পূজা ওই মিছিলে উপস্থিত। তো এটা দেখে কমলেশের মনে সন্দেহ জাগে যে পূজাও কি আবার লেসবিয়ান না তো, এবং রেগে সে করে কি পূজাকে বাড়িতে নিয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে জিজ্ঞাসা করে তুমিও কি ওই দলের নাকি? কিন্তু পূজা হেসে উত্তর দেয় না, কিন্তু আমি শুধুমাত্র ওদের সাপোর্ট করতে গিয়েছিলাম, কারণ ভালোবাসার অধিকার সবারই রয়েছে। সিরিয়াসলি। তো যাই হোক, কমলেশের বিশ্বাস একজন নারীর কাজ শুধুমাত্র ঘর সংসার সামলানো, আর সেই চিন্তা ভাবনা সে পূজার উপরে দিতে চায়। কিন্তু অন্যদিকে পূজা বলে আমার নিজেরও তো কিছু মতামত এবং চিন্তা ভাবনা রয়েছে। বাট এরপর তখন একটা নিউজ পেপার হাতে নিয়ে কমলেশ বলে প্রথম পৃষ্ঠা সবসময় পুরুষদের জন্য আর শেষ পৃষ্ঠা নারীদের জন্য লেখা হয়, যেখানে শুধুমাত্র রান্না বান্না বিষয়ে লেখা থাকে। তবে পূজা সম্পূর্ণ ভিন্ন মেন্টালিটির মানুষ। তার মতে রান্না শেখা যেমন জরুরি, তেমন দেশের খবর এবং সমাজে কি ঘটছে সেটা জানাও সমান গুরুত্বপূর্ণ। মানে সোজা বাংলায় কমলেশ এবং পূজার চিন্তাধারা একেবারেই বিপরীত। তো যাই হোক, এরপরে এক সময় কমলেশ পূজার হাত ধরে বাইরে নিয়ে আসে এবং জোর করে তাকে তার শাশুড়ির পা ছুঁয়ে ক্ষমা চেতে বলে। তো পূজা তখন রাজি না হলে কমলেশ করে কি জোর করে তার আঙুল থেকে এঙ্গেজমেন্টের আংটিটা খুলে নেয় এবং বলে যে তোমার সাথে বিয়ে এখানে ভেঙে দিলাম। আর এর কয়েক ঘন্টা পরে দেখা যায় যে কমলেশের এই আচরণের কারণে পরিবারের সবাই খুব বিরক্ত, মানে অতিরিক্ত খবরদারি, এবং তারা মনে করে এত বড় নাটক করার কোনো প্রয়োজনই ছিল না কমলেশের। আর তখন সুকুমার মানে শ্বশুর সাহেব জানতে চায় কমলেশ কেন এমনটা করলো। তখন কমলেশ বিনয়ের সঙ্গে বলে যে আমি পূজাকে নিয়ে খুব ইনসিকিউর ফিল করছি, কারণ পূজা ইংরেজিতে অনার্স করেছে আর আমি তো নিজের পড়ালেখাও শেষ করতে না। তো এরপর সুকুমার যখন জানতে চায় যে তোমার বউ কমলেশ কেন এমনটা করলো, তখন বিনয় মানে
বড় ছেলে তার বাবাকে বলে হতে পারে যে সে পূজাকে নিয়ে ইনসিকিউর বোধ করছে, কারণ পূজা ইংরেজিতে অনার্স করেছে আর কমলেশ তো পড়ালেখা শেষ করতে পারেনি। আর তারপর বিনয় করে কি তার বউ কমলেশকে বোঝায় তোমার উচিত পূজার বাড়িতে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া, কিন্তু কমলেশ সাফ জানিয়ে দেয় সে কোথাও যাবে না। তো এর কিছুক্ষণ পরে পিঙ্কি মানে কমলেশের মেয়ে এসে জানায় হবু বউ পূজা কমলেশের সঙ্গে দেখা করতে এসেছে। তো এরপর তারা দুজনে ছাদে একা কথা বলতে থাকে আর সেখানে পূজা কমলেশকে জিজ্ঞাসা করে সে তার উপর এত রেগে আছে কেন। কমলেশ তখন বলে এই পরিবারের সবচেয়ে কম পড়াশোনা করেছি আমি, তবে তারপরেও এই বাড়িতে জায়গা করতে আমার 15 বছর লেগেছে, অথচ তুমি মাত্র 15 মিনিটে সবার মন জয় করে নিয়েছো। আর এরপর দেবর অরুণের কথা বলতে গেলে সে বলে ওকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, কিন্তু বিয়ের পরে ও তো পর হয়ে যাবে আর এই ভাবনা আমাকে কষ্ট দিচ্ছে। তবে এগুলো মনে আমার বাড়তি চিন্তা ভাবনা আর সেটার কষ্ট আমি তোমাকে দিয়ে ফেলেছি, তো আমি তোমার কাছে ক্ষমা চাই। আসলে আমি মানুষ হিসেবে অতটা খারাপ না, কিন্তু বুঝতে একটু সময় লাগে আর আমি সবসময় সঠিক পক্ষেই দাঁড়াই আর যাকে আমি সঠিক মনে করি তার জন্য জীবনও দিতে পারি, আর এই পয়েন্টটা মনে রাখতে হবে তোমাদের। তো যাই হোক তখন পূজাও কমলেশকে বোঝায় আসলে আমি ওই দিন যে ওই সমকামিতার র্যালিতে গিয়েছিলাম আমি এই জন্যই গিয়েছিলাম কারণ যারা নিজেরা নিজেদের জন্য লড়তে পারে না তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন, আর আমি তো শুধুমাত্র ওদেরকে সাহায্য করতে গিয়েছিলাম। তো এইভাবে কথা বলতে বলতে কি হয় তাদের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় এবং সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে ওঠে। আর এরপর দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি করা শুরু হয়। আর এখানে একটা বিষয় লক্ষ্য পূজার ফ্যামিলি কিন্তু অরুণদের ফ্যামিলির থেকে একটু নিচের টাইপের, মানে পূজার ফ্যামিলি একটু গরিব এবং সামাজিকভাবে একটু নিচের। আর এইদিকে অরুণ আর পূজাও একে অপরকে জানতে শুরু করেছে এবং অবশেষে অরুণ আর পূজার বিয়ের দিন আসে, কিন্তু পূজাকে খুব একটা সুস্থ দেখাচ্ছিল না। আর তখন তার বন্ধু সোনা তার সঙ্গে ছিল এবং তাকে ওষুধ খাওয়াচ্ছিল। আর অন্যদিকে অরুণ নিজের বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড ছিল যে পূজার শারীরিক অবস্থাটিকে তার খেয়ালে ছিল না, কারণ তার চিন্তা ছিল একটাই কখন বাসর ঘর হবে। তো বিয়ে শেষ হয় এবং বিদায়ের পরে ভ্রামার পরিবারে আনন্দের মহল তৈরি হয় এবং কমলেশ্বর নতুন দেবরানীকে ঘরে আনতে পেরে খুব খুশি ছিল, বাড়িতে নাচ গান চলছিল। আর এইদিকে এরপর অরুণ নিজের ঘরে আসে, তবে পূজাকে একদমই সুস্থ দেখাচ্ছিল না, চুপচাপ মন খারাপ করে বসেছিল। কিন্তু অরুণের কথা ছিল এটাই তার প্রথম রাত এবং সে পূজার কাছে যাওয়ার চেষ্টা করে এবং পূজা তাকে বলে যে সকাল থেকে তার জ্বর এবং পেটটা খুব খারাপ, সে আনকমফোর্টেবল ফিল করছে, সে একদমই ইন্টিমেট হওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু অরুণ তার কোনো কথাই শুনতে চায় না এবং পূজা বারবার বাধা দেওয়ার সত্ত্বেও অরুণ করে কি নিজের এক্সাইটমেন্টের বসে তার আপত্তি না শুনে জোর করে ওর সাথে ইন্টিমেট হয় এবং পূজা এতবার মানা করার সত্ত্বেও অরুণের যেমন ইচ্ছে তেমন ভাবে মনে করো এটা করে এবং সবকিছু শেষ হওয়ার পরে যে আমার স্বামী আমাকে মন বোঝার চেষ্টা করে না। তো অরুণকে পূজা যখন না করেছিল তখন অরুণ বলেছিল যে তোমার নায়ের কোনো মূল্য নেই এবং তোমার প্রতি আমার এখন বৈধ অধিকার রয়েছে। আর তখন পূজা কাঁদতে কাঁদতে বলে কোনো মেয়ের আপত্তি না শুনে যদি সেটা করা হয় সেটাকে ধর্ষণ বলে, সেটা যেই হোক না কেন, এবং সে সরাসরি অরুণের উপর ধর্ষণের অভিযোগ তোলে। কিন্তু অরুণ তখন উঁচু গলায় তাকে চুপ করতে বলে এবং পূজা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে আর কোনো শব্দই বের হয় না এবং রাগের মাথায় অরুণ এক পর্যায়ে ওকে ঘর থেকে বের করে দেয় এবং বলে আচ্ছা তোর যদি মনে হয় আমি অন্যায় করেছি সবাইকে গিয়ে বল যা। তো এরপর পূজা যখন বাইরে আসে সে দেখতে পায় বাড়ির সব মহিলারা উঠানে বসে রয়েছে, তাদের মধ্যে কমলেশও রয়েছে এবং কমলেশ বলেছিল যে একজন নারীর দায়িত্ব হলো ঘরের কথা ঘরের মধ্যেই রাখা, কখনো বাইরে না আনা, এমনকি সে মরে গেলেও বাইরে বলা উচিত না স্বামী স্ত্রীর কথা। তো এই কথা মনে করে পূজা চুপচাপ আবার ঘরে ফিরে আসে। আর এইভাবে যেটা হয় মানে বিয়ের বাসর ঘরের প্রথম দিন স্বামী স্ত্রীর যে বন্ডিংটা হবে সেটা না হয়ে একটা শত্রুতা তৈরি হয়ে যায়। তো যাই কোনো অপশন না দেখে ভয়ে ভয়ে পূজা আবার ঘরে ঢোকে আর ঢুকতেই অরুণ প্রথমে জিজ্ঞাসা করে সে কি সবাইকে সব বলে দিয়েছে। তো পূজা যখন না করে তখন আবারও অরুণ করে কি ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে ইন্টিমেট হয়, মানে বুঝতেই পারছো অরুণ হয়তো জিনসিং খাইছে বাসর ঘরের প্রস্তুতি হিসাবে। তো অরুণ কিন্তু এখানে বারবার পূজার সম্মতি ছাড়াই ইন্টিমেট হতেই থাকে রাতে কয়েকবার এবং তার কথা হচ্ছে তুমি আমার বউ আমি যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার ওয়াইফেরও একটা মন রয়েছে। আর অন্যদিকে অরুণের বড় ভাই বিনয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ, কমলেশের প্রতি তার ভালোবাসার প্রকাশ আলাদা। সারাদিন কমলেশ পরিবারের যেহেতু যত্ন নেয় এই কারণে বিনয় কমলেশের যত্ন নেয় যাতে তার বউর মন ভালো থাকে এবং পরিবারের বাকি সবার খেয়াল রাখতে পারে। আর ওইদিকে আমরা দেখি রাতের মাঝামাঝি সময়ে পূজা ঘুম থেকে উঠে বাথরুমে যায় এবং শাওয়ার চালু করে অনেকক্ষণ কাঁদতে থাকে। তার এটাই কষ্ট লাগে যে এত পড়াশোনা করেও তার সাথে কেন এমনটা হচ্ছে, মানে সে এতখানি পড়ালেখা করেছে এতখানি একটা পজিশনের তার মনের মানুষ কেন হলো না এবং সে কেন এই কষ্টগুলো পেলো আর কি। মানে বুঝতেই পারছো নিজে আরেকজনের পক্ষে দাঁড়ায় আরেকজনের অধিকার আদায় দাঁড়ায়, কিন্তু ও নিজে এখানে অধিকার বঞ্চিত হচ্ছে, অন্তত ভালোবাসার অধিকার। তো যাই হোক পরদিন সকালে পূজাকে ছাদের উপর আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কমলেশ জিজ্ঞাসা করে কি হয়েছে, সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছো কেন। তো কাঁদতে কাঁদতে পূজা শুধু বলে এটাই যে আমি আমার বাড়িতে যেতে চাই। তো কমলেশ তখন আর কি করবে, বাড়ির সবাই যেহেতু ঘুমিয়েছিল করে কি বাড়ির বড় ভাই হিসেবে পূজাকে প্রথম রান্নার রিচুয়াল করায়, তারপর ওর বাড়িতে বাবার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে পৌঁছে পূজা করে কি সরাসরি রান্নাঘরে গিয়ে মাকে সব বলে, সে জানায় যে তার আপত্তি থাকা সত্ত্বেও অরুণ তার সঙ্গে জোরাজুরি করেছে, কিন্তু মা এখানে একটা কথাই বলে যে মেয়েদের নায়ের কোনো মূল্য নেই আর তোমার শ্বশুর বাড়ি হচ্ছে তোমার আসল বাড়ি, সেখানেই তোমার ফিরে যেতে হবে। আর তিনি আরো বলেন আমাদের পরিবারের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ আর তোমার ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থাও তোমার শ্বশুর করে দিচ্ছে, তো এই উপকারের কথা ভেবে তোমার নিজেকে বিসর্জন দিতে হবে। আর এইদিকে কমলেশের কাছে বিনয়ের কল আসে এবং সে জানতে চায় এত সকালে তুমি কোথায় গিয়েছো। তো কমলেশ মিথ্যা বলে যে আমি বাইরে গিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, তুমি কাইন্ডলি ব্রেকটা একটু টেনে তারপর মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা
পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেকের পরে আবার আমরা ফেরত আসলাম, আর অন্যদিকে পূজার মা করে কি নিজেই পূজার হাত ধরে আবার কমলেশের হাতে তুলে দেয়। আর কমলেশ আকপাস কিছু যায় না, ওকে নিয়ে ফিরে যেতে শুরু করে। আর ফেরার সময় তো কমলেশ স্কুটি চালাচ্ছিল, আর তখনই অরুণের কল আসে। তো পূজা করে কি ভয়েস স্পিকার অন করে ওর ভাবিকে শোনায়। তো অরুণ তখন বলে তোমার ব্যাগ গুছিয়ে রাখো, আমরা হানিমুনে যাব। তো হানিমুনের কথা শুনেই পূজা ভয় পেয়ে যায় এবং সে ভাবে বাড়িতেই যদি এত কিছু হয়, হানিমুনে গেলেও আমার সাথে না জানি কি করবে। আর তখন সে হঠাৎ বলে ওঠে যে ভাবি আমি টয়লেটে যাব। তো কমলেশকে স্কুটি থামাতে বলে। তো কমলেশ একটা জায়গায় স্কুটি থামায়, আর সুযোগ পেয়েই পূজা সেখান থেকে পালিয়ে যায়। তো কমলেশ অনেক খোঁজাখুঁজি করে ওকে পায় না, আর শেষে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তো বাড়িতে আসার পরে সবাই ওকে অনেক কথা শোনায়, কিন্তু কমলেশ আসল ঘটনা কাউকে বলে না, শুধুমাত্র এটাই বলে যে পূজা হারিয়ে গিয়েছে, ফিরে আসবে। তো এরপর পরিবারের সবাই করে কি পূজাকে খুঁজতে বের হয়। আর কমলেশ তখন সাহায্যের জন্য পূজার যে বান্ধবী সোনার কাছে যায়। তো কমলেশ তাকে গিয়ে বলে পূজা হারিয়ে গিয়েছে, আর সোনা তখন তাকে নিয়ে যায় একটা এনজিওতে, যেখান থেকে পূজার খোঁজ করার চেষ্টা করে। তো এই সময় কমলেশ জানতে চাই জায়গাটা আসলে কি। সোনা তখন বলে এটা এমন একটা জায়গা যেখানে নারীরা ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করে, কারণ অনেক সময় রয়েছে পুলিশের সাহায্য করতে পারে না, সেখানে এই এনজিও নারীদের সাহায্য করে। তো তখন একটা মেয়ে এসে জানায় যে পূজার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর কমলেশ তখন সোনাকে বলে তুমি কল করো, তোমার কল হয়তো ধরবে। তো কিছুক্ষণ পরে সোনা করে কি কমলেশকে নিয়ে স্কুটিতে করে পূজাকে খুঁজতে বের হয়। আর তখন সোনার কাছে একটা কল আসে, আর সেই কল থেকে সে জানতে পারে পূজা কোথায় রয়েছে। তো এরপর সোনা আর কমলেশ সেই জায়গায় পৌঁছায় যেখানে পূজা একা মন খারাপ করে বসেছিল। তো এরপর সোনা তার কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে সে যেন নিজেকে একা না ভাবে, কারণ একজন নারী আর একজন নারীর শক্তি। আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তার জ্যাঠানি কমলেশ, মানে বড় ভাবি। এবং সোনা আরো বলে তোর বড় ভাবির হয়তো কিছু খারাপ দিক রয়েছে, একটু বেশি করা, তবে আমার বিশ্বাস রয়েছে শেষ পর্যন্ত সে তোকে বুঝবে। সে মানুষ হিসেবে অত খারাপ নয়, কিন্তু একটু গাধা টাইপের। আর ঠিক তখনই কমলেশ সেখানে এসে পৌঁছায়, আর সে সোনাকে জড়িয়ে ধন্যবাদ জানায়, আদর করে। এরপর পূজাকে জিজ্ঞাসা করে কি এমন হয়েছিল যার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো। তো পূজা তখন কমলেশকে জানায় যে অরুণ তার সম্মতি ছাড়াই তার সঙ্গে রাশিয়া ইউক্রেন করে, তাকে রেপ করে। তো এই কথা শুনে কমলেশ ভীষণ রেগে যায় এবং তার কাছে মনে হয় পূজা তার দেবরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে, এবং রাগের মাথায় সে পূজাকে অনেক জোরে একটা কোষের চড়ও মেরে দেয়। আর তারপর সে পূজাকে বোঝাতে থাকে বিয়ের পরে এসব তো স্বাভাবিক ব্যাপার, আর এতটুকু বিষয় নিয়ে এত বড় ঝামেলা করার কি আছে। তো পূজা তখন বলে আমার দুর্ভাগ্য যে আমার ভাগ্যে পৃথিবীর সবচেয়ে অল্প বুদ্ধির বড় ভাবি জুটেছে, যে মানুষের কোনো হেয়ার নার পার্থক্য বোঝে না, আর যে নিজেই এটা বোঝে না সে অন্য কাউকে কিভাবে বুঝবে। তো এর কয়েক ঘন্টা পরে দেখা যায় পূজা বাড়িতে ফেরত এসেছে এবং তার শ্বশুর সুকুমারের পাশে বসে রয়েছে। তো সুকুমার তাকে পাশে বসিয়ে বোঝায়, মানে শ্বশুর পাশে বসিয়ে বোঝায় যে কিছু বিষয় পরিবারের ভেতরেই রাখা উচিত, আর তাছাড়া এই লখনৌ শহরে তার অনেক নাম রয়েছে, সেটাও ধরে রাখতে হবে, নষ্ট করা যাবে না। আর তারপর সে পূজাকে হানিমুনের জন্য রেডি হতে পাঠিয়ে দেয়, কিন্তু কেউ একবারও জানতে চায় না কি ঘটেছিল, কেন পূজা বাড়ির বাইরে চলে গিয়েছিল। তারা মনে করে হয়তো জামার সাথে একটু বেজরাবেজি হয়েছে। আর অন্যদিকে কমলেশ এখনো চিন্তায় পড়ে যায় যদি পূজার কথা সত্যি হয় তাহলে সে কি করবে, কারণ অরুণ তো তার কাছে সবকিছু তার ছেলের মতো, ছোটবেলা থেকে ওকে পেলে বসে মানুষ করেছে, আর ওর বিরুদ্ধে খারাপ কোনো কথা সে কিভাবে মেনে নেবে। তবে তারপরেও পূজার কথাগুলো তার মনে দাগ কেটে যায়। আর পরের দিন সকালে অরুণ আর পূজা হানিমুনে যাওয়ার জন্য বের হয়, কিন্তু পূজা শুধুমাত্র কমলেশের দিকেই তাকিয়ে থাকে। তার মনে শুধুমাত্র একটাই আশা, হয়তো ভাবে আমাকে আটকাবে বা আমাকে দাঁড় করে জিজ্ঞাসা করবে কি হয়েছিল, তার হাজবেন্ডকে কিছু বুঝাবে, কিন্তু সেটার হয় না। এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কমলেশ সোনার সঙ্গে দেখা করতে যায়, আর সোনা এরপর তাকে একটা এনজিওতে নিয়ে যায়, যেখানে একটা সিনিয়র কর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে কমলেশের সকল সন্দেহ দূর হয়েছে এবং তাকে বলা হয় বিয়ের আগে হোক বা পরে হোক দুজনের সম্মতির খুব একটা বড় জরুরি বিষয় রয়েছে, এবং সম্মতি ছাড়া যদি কেউ কারোর সাথে শারীরিকভাবে মিলিত হয় সেটা যে সময় হোক সেটাকে রেপই বলে। এতে ওই ছেলেটা কোন পরিবারে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তার মন মানসিকতা। আর এইদিকে আমরা দেখি অরুণ আর পূজা তাদের হানিমুন শুটে পৌঁছে গিয়েছে, মানে হোটেলে, এবং পূজা ভয়ে ভয়ে অরুণকে বলে যা হয়েছে তা তো হয়েছে, এখন নতুন ভাবে আমরা শুরু করি। আর সম্পর্ক তো শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি দিয়ে চলে না, একে অপরকে জানা বোঝা এবং বন্ধু হওয়া জরুরি। কিন্তু অরুণ আবারও কোনো কথা শোনে না, সে ডাইরেক্ট ডিমান্ড করে বসে, সে মনে করে অ্যানাল করবে বা ওইটা একটা কিছু, বুঝতেই পারছো, মানে বিকৃত যৌনাচার। এবং সে পূজার সাথে ইন্টিমেট হয়, পূজা এবারও অনেক সুন্দর করে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। আর অন্যদিকে কমলেশকে সকালবেলা প্রথমবারের মতো ইংরেজি নিউজ পেপার পড়তে দেখে তার স্বামী বিনয় খুব খুশি হয়। আর এইদিকে পূজা আর অরুণ একসাথে সময় কাটাচ্ছিল, কিন্তু এটা শুধুমাত্র অরুণ
অরুণের সময় ছিল। পূজা একদমই খুশি ছিল না, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। আর অন্যদিকে কমলেশ এরপর একটা এনজিওতে যায় এবং সেখানকার নারীদের কাছ থেকে তাদের বিভিন্ন কথা শুনে। আর এইদিকে পূজা আর অরুণ আবার রুমে চলে আসে। আর রুমে ঢুকতেই পূজা অনেক ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে আবার কখন তার উপর শুরু হয়ে যাবে। আর তাই বাহানা করে সে বাথরুমে যায়। আর বাইরে তো অরুণ পূজার জন্য অপেক্ষা করতে থাকে যে সে কখন বাইরে আসবে, পূজার সাথে ইন্টিমেট হবে। এবং অরুণ বারবার দরজায় ধাক্কা দিতে থাকে, বের হতে বলে, কিন্তু ভয়ে পূজা কাঁপতে থাকে এবং সরাসরি না বলতে পারে না। আর এরপর সে মিথ্যে বলে যে পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু অরুণ এমনই লোক যে সে এটা বিশ্বাস করে না এবং বলে আমাকে দেখাও যে আসলে পিরিয়ড হয়েছে কিনা। তো তখন ভয়ে পূজা করে কি বাথরুমে থাকা একটা ব্লেড তুলে নেয়। আর পরের দিন দেখা যায় অরুণ এবং তার পরিবারের অন্য সদস্যরা লখনৌর একটা হসপিটালে রয়েছে এবং জানা যায় পূজার প্রচুর ব্লিডিং হয়েছে। তো ডক্টরকে জিজ্ঞাসা করে কমলেশ যেটা কিসের ব্লিডিং। তো সবাই মনে করছিল এটা পিরিয়ডের ব্লিডিং, মানে মাসিকের ব্লিডিং, কিন্তু ডক্টর বলে এটা পিরিয়ডের ব্লিডিং নয়, ব্লেড দিয়ে প্রাইভেট পার্ট কাটা হয়েছে আর এই কারণে এত ব্লিডিং হয়েছে। তো এই কথা শুনে কমলেশ তো চমকে যায় এবং সে ভয় পেয়ে যায় যে এত বড় একটা স্টেপ পূজা কিভাবে নিতে পারলো। তো এরপর সে পরিবারের সবাইকে বাড়ি পাঠিয়ে দেয় এবং একা পূজার কাছে জানতে চায় ঘটনা কি হয়েছে তোর সাথে। তো পূজা তখন বলে যে আপনার দেওরের আচরণে অতিষ্ঠ হয়ে আমি এই কাজ করেছি। এবং এরপর পূজা আরো বলে আপনার যদি মনে হয় যে আমি ভুল করেছি তাহলে আপনি একবার নিজে করে দেখুন যে কোন পর্যায়ে গেলে একটা নারী এই স্টেপ নিতে পারে। তো এই কথাগুলো কমলেশকে একদম নাড়িয়ে দেয় এবং সে বাড়ি ফিরে নিজেও বাথরুমে গিয়ে ব্লেড হাতে নেয়, কিন্তু পূজার মতো নিজের প্রাইভেট পার্ট সে কাটতে পারে না, তার হাত থেকে ব্লেড পড়ে যায়। এবং তখন কমলেশের আফসোস হয় যে পূজা কোন পর্যায়ে গেলে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। আর কমলেশ সব জানা থাকা সত্ত্বেও ওকে বিশ্বাস করেনি, সাপোর্ট করেনি বা ওর দেবরকে ডাক দিয়ে ভালো মন্দ কিছু বলেনি। তো পরের দিন হসপিটালে এসে কমলেশ পূজাকে বলে সত্যি তোর কপালে সবচেয়ে অল্প বুদ্ধির যেটা নিউজ উঠেছে, কিন্তু এখন থেকে তোর পাশে আমি থাকবো এবং তোকে জাস্টিস পেতে আমি সাহায্য করব, কারণ এতদিন আমি বুঝতে পেরেছি কোনটা সঠিক কোনটা ভুল। তো যাই কয়েক ঘন্টা পরে অরুণ আসে হসপিটালে এবং রিসেপশনে গিয়ে সে জানতে পারে কমলেশ তো অনেক আগেই পূজাকে ডিসচার্জ করে নিয়ে গিয়েছে, মানে ভাবি নিয়ে গিয়েছে ওকে। তো এরপর অরুণ হারামজাদা এমন একটা কাজ করে, সে চিকিৎসকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ব্লিডিং বন্ধ হওয়ার কতদিন পর সে আবার ইন্টিমেট হতে পারবে। তো এই কথা শুনে ডক্টর প্রচন্ড রেগে যায় এবং বলে তোমার এই আচরণের কারণে তোমার স্ত্রী এমন স্টেপ নিতে বাধ্য হয়েছে, অথচ তোমার মাথায় এখনো ইন্টিমেট হওয়ার ধান্দাই ঘুরছে। তো এরপর সে গার্ডদের ডেকে ওকে অপমান করে ক্লিনিক থেকে বের করে দেয় এবং অরুণও প্রথমবারের মতো বুঝতে পারে যে পূজা কেন জান দিতে চেয়েছিল এবং এর জন্য সেই দায়ী এবং এটা নিয়ে ভয় পেয়ে সে ঘরের দিকে চলে যায়। আর এইদিকে কমলেশ পূজাকে তার মুখ দেখানোর রিচুয়ালের জন্য রেডি করছিল, কারণ তাদের বিয়ের পরে এইসব অনুষ্ঠানের সময় পাওয়া যায়নি। তো পূজাকে রেডি করার সময় কমলেশ পূজাকে বলে যে আমি ইচ্ছে করলে হসপিটাল থেকে পুলিশ স্টেশনে যেতে পারতাম, কিন্তু তাতে কিছুই হবে না। তো কমলেশ বলে একটু নর্মাল হোক, এরপর আমি শ্বশুর সুকুমারকে সব বলবো এবং তারপর তিনি সিদ্ধান্ত নেবেন কি হবে। আর পূজা এটা শুনে একটু সাহস পায়। আর তারপর রাতের বেলা অরুণ বাড়ি ফিরে দেখে যে মুখ দেখানোর ফাংশন চলছে আর ঘরের সকল পুরুষরা বাইরে বসে রয়েছে। তো এই কারণে ওকে বাইরে বসতে হয়। আর কিছুক্ষণ বাইরে বসার পরে পেছনের দরজা দিয়ে অরুণ ভেতরে আসে এবং মুখ দেখানোর অনুষ্ঠানে নাচ গান চলছিল। তো কমলেশ অরুণকে আসতে দেখে ওকে গিয়ে জড়িয়ে ধরে আর নিজের সুরক্ষা রাখি বাঁধতে বাঁধতে বলে সৃষ্টিকর্তা যেন তোকে এখন তোর ভাবির কাছ থেকে বাঁচায়। তো অরুণ এই কথা বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারছি অরুণের মাতৃতুল্য ভাবি ওর বিপক্ষে চলে গিয়েছে। তো যাই হোক অনুষ্ঠান শেষ হওয়ার পরে ঘরের উঠোনে সবাই একসাথে হয়। তো কমলেশের পর ভয়ে ভয়ে অরুণ আর পূজার কথা শ্বশুরকে বলে যে আপনার ছেলে তো এরকম জবরদস্তি করে আর এই কারণে এরকম পর্যায়ে গিয়েছে। তো এরপর সকালবেলা সিদ্ধান্ত এবং সেখানে সুকুমার অরুণকে বলে তুমি পূজার কাছে ক্ষমা চাও, কিন্তু এত বড় একটা ঘটনার সুকুমার শুধুমাত্র একটা সরি বলে শেষ করে দেয়। তো এতে কমলেশ অনেক হতাশ হয়, কারণ এটা সে আশা করেনি এবং কমলেশ পূজা দুজনেই হতাশ হয়ে যায় যে বাড়ির সবাই কত নর্মাল এটা নিচ্ছে। তো কিছুক্ষণ পরে কমলেশ করে কি ওর শ্বশুরের লাইব্রেরিতে যায় এবং জিজ্ঞাসা করে আপনি এত মানুষের বিচার করেন, কিন্তু আপনার ছেলের বিষয়টা কেন ঘরের মধ্যে চেপে গেলেন, কেন সঠিক ডিসিশন নিলেন না। তো তখন শ্বশুর রেগে গিয়ে বলে আচ্ছা তুমি কি চাও, আমি আমার ছেলেকে জেলে পাঠাবো? তো কমলেশ বলে হ্যাঁ, কিন্তু সুকুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আমি কখনোই আমার ছেলের বিরুদ্ধে যাব না এবং তোমারও চুপ থাকা উচিত। তো যাই হোক এরপর কিছুক্ষণ একা বসে কমলেশ ভাবতে থাকে আগের দিনে মানুষরা বলতো যে মেয়েরা ঘরের ভেতরে থাকলে নিরাপদ, কিন্তু এখন তো ঘরের ভেতরে একজন নারী নিরাপদ যদি না থাকে সে কোথায় যাবে। তো পরের দিন সকালে কমলেশ করে কি আবারও সুকুমারের কাছে আসে এবং বলে আপনার যে কাজ করা উচিত ছিল সেই কাজটা এবার আমি করব। বাট সুকুমার তখন বলে তাহলে তো তোমাকে ঘরের বাইরে যেতে হবে। তো এরপর কমলেশ পূজা এবং পিঙ্কিকে সে ঘর থেকে বাইরে করে দেয়। বাট ওরা চলে যাওয়ার পর বিনয় ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু সুকুমার ওকেও থামিয়ে দেয় এবং বলল ওরা অবশ্যই ফিরে আসবে, ওরা যাবে কই, এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে। তো এরপর সুকুমার বিনয়কে বাইরে রেখে বাকি সবার সঙ্গে ভেতরে চলে যায়। আর এর কয়েক ঘন্টা পরে কমলেশ করে কি পূজা আর পিঙ্কি কিনে আবার ফেরত আসে। তো বিনয় তখনও বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। তো কমলেশ আসতেই কাঁদতে কাঁদতে সে বিনয়কে জড়িয়ে ধরে এবং বলে আমি মনে এগুলো করতে পারবো না। তো বাট বিনয় তাকে বোঝায় এবং সাহস দেয় তুমি যদি আজকে হার মেনে নাও তাহলে জীবন আর কিছুই করতে পারবে না, যেহেতু নিয়ত করেছে এটা করবে, এটা তোমার করতে হবে। তো এরপর কমলেশ ঘরে ঢুকে এবং শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো এটা দেখে শ্বশুর তো খুশি, জিতে গিয়েছে, কিন্তু কমলেশ তখন জানায় না আমি একটা কাজ করবো, জাস্ট আপনার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি, ক্ষমা চাইতে নয়, মানে আরো জ্বালাতে এসেছে। তো এরপর কমলেশ পূজা আর পিঙ্কিকে নিয়ে বাসে করে অন্য শহরে যায় ওর নানার কাছে। আর তার নানা পেশায় একজন আইনজীবী আর সে মূলত সাহায্য চাইতে সেখানে গিয়েছে। তো কয়েক ঘন্টার মধ্যেই কমলেশ তার নানার সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনা খুলে বলে। তো নানা তখন বলে দেখ ম্যারিটাল রেপ এটা মূলত মোরাল বিষয় হতে পারে, মানে বিষয়টা বুঝিয়ে বলি
বলি, মানে ওরা যে বিষয়টা নিয়ে কথা বলছে যে ওর স্বামী ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে সেক্স করে, তো এটা আইনগতভাবে বা সাংবিধানিকভাবে কিন্তু এটা কোনো অন্যায় নয়। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা জিনিস বোঝাই, ধরো বাংলাদেশে তুমি যদি লাইসেন্স নিয়ে ড্রিঙ্কস করো তাহলে ওটা কিন্তু অন্যায় নয়, সাংবিধানিকভাবে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু মোরালগতভাবে এটা কিন্তু একটা খারাপ জিনিস। তো তিনি এটা বলছেন যে এটা মোরালগত হয়তো খারাপ, কিন্তু এটা আইনগতভাবে তো আমরা কিছু করতে পারবো না, কারণ এটা তো বাইরের মানুষ না। যৌতুক নিয়ে আইন রয়েছে, অমুক নিয়ে আইন রয়েছে, কিন্তু এটা নিয়ে তো কোনো আইন নেই। তো এটাতে জাস্ট আমরা খারাপ বলতে পারি, কিন্তু সরকার এটাতে কোনো শাস্তি দিতে পারবে না। তো এই জন্য নানা যেহেতু উকিলের বুদ্ধি দেয় যে একটা মিথ্যা কথা বল, যেহেতু সমাজে মেরিটাল রেপের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তো একটা কাজ কর, ওকে যৌতুকের মামলা দিয়ে দেয়। তো পূজা রাজি হয়, নানাও রাজি হয়, কিন্তু কমলেশের কাছে বিষয়টা ঠিক মনে হয় না, কারণ এটা তো মিথ্যা কথা। তো এর কিছুক্ষণ পরে পূজা আর কমলেশ একসঙ্গে কথা বলছিল, আর কমলেশ তখন বলে এই লড়াইয়ের পথটা কিন্তু ঠিক নয়, যেটা ঘটেনি তার জন্য আমি মামলা কিভাবে দেবো, কিন্তু পূজার একটাই কথা, যেভাবে হোক করণের শাস্তি দিতে হবে, প্রয়োজনে মিথ্যা আশ্রয় নিয়ম। তো সন্ধ্যায় নানা কাগজপত্র রেডি করা হয় এবং পূজাকে এরপর নানা বলেন যে এগুলো থানায় জমা দাও, কিন্তু কমলেশের সম্পূর্ণ বিরোধী ছিল। তার মতে যে অপরাধ যারা করেনি সেই শাস্তি তারা ডিজার্ভ করে না, কিন্তু পূজা সই করতে গেলে কমলেশ তখন কাগজগুলো নিয়ে ছিনিয়ে দৌড় দেয় এবং পূজা পেছনে ছুটলেও কমলেশ সেই কাগজটা পুড়িয়ে ফেলে। তো আরেকবার পূজা ভেঙে যায়, তবে নানা হাল ছাড়ে না, তিনি পূজাকে বোঝান অনলাইনে তো অভিযোগ করা যায়, কিন্তু তিনি জানতেন না কমলেশ তখনও ঘুমায়নি, কমলেশ সব শুনছিল। তো এরপর নানা অনলাইনে অভিযোগ করে দেয়, আর পরের দিন পূজার অভিযোগের ভিত্তিতে পুলিশ করে কি ভ্রামা পরিবারের বাড়িতে আসে এবং পুরো পরিবারকে গ্রেপ্তার করে, কিন্তু পুলিশ সুকুমারকে নিয়ে যাওয়ার আগেই তার আইনজীবী আদালত থেকে আগাম জামিন নিয়ে হাজির হয়। তো এর ফলে গ্রেপ্তার থেমে যায় এবং পূজা এবং তার নানা অবাক হয়ে যায়, কারণ তারা তো কাউকে বলেনি যে অভিযোগ করা হচ্ছে, তাহলে সুকুমার কিভাবে জানলো এবং অগ্রিম জামিন নিয়ে রাখলো। তো তখন ওদের সন্দেহ হয় হয়তো কমলেশই ফোন করে ওর শ্বশুরকে সব জানিয়ে দিয়েছে, মানে শ্বশুর শাশুড়িকে কমলেশই বাঁচিয়েছে, বেল করিয়েছে। তো এরপর কমলেশ পূজা আর তার নানাকে বলে দেখো আমি ইচ্ছে করে কিছু করিনি, কিন্তু আমি চাই লড়াইটা সঠিকভাবে হোক, এখন ও অপরাধী, আমিও মিথ্যা বলে অপরাধী হব, আর তাছাড়া অপরাধ করেছে অরুণ, কিন্তু এই মামলাটা যদি করি তাহলে আমার নিরপরাধ আমার শ্বশুর শাশুড়িও এটার শাস্তি পাবে। আর তখন নানা কমলেশকে বলে তুমি যদি সঠিকভাবে লড়তে চাও তাহলে তুমি কি নিশ্চিত যে তোমার প্রতিপক্ষ সঠিকভাবে লড়বে? কমলেশ তখন জিজ্ঞাসা করে কার কথা বলছেন। নানা তখন বলে তোমার শ্বশুর সুকুমার, যাকে তুমি অত ভালো ভাবছো সে অত ভালো মানুষ নয়, সেও জানে কখন কিভাবে লড়াই করতে হয়, আর সে শহরে থাকলেও তার কূট বুদ্ধি গ্রামের মানুষের মতোই, ভিলেজ পলিটিক্স খুব ভালোই জানে। মানে সিরিয়াসলি সিনেমাতে এই কথাই বলা হয়েছে এবং শহরের মানুষদের চেয়ে গ্রামের মানুষদের বেশি ক্রিটিক্যাল বলা হয়েছে। আর অন্যদিকে দেখা যায় সুকুমার তার দুই ছেলেকে এই বলে বের হয় যে সে তার বৌমাদের ফিরিয়ে আনতে যাচ্ছে, এবং পথে সুকুমার করে কি গাড়িটা পূজার বাবার বাড়ির দিকে ঘোরাতে বলে। আর বড় ছেলে বিনয় তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে সেখানে কেন? সুকুমার বলে যাওয়ার আগে একবার পূজার বাবার সাথে তো দেখা করা উচিত। তো এরপর বাড়িতে পৌঁছে সে পূজার বাবার সঙ্গে একা কথা বলতে চায় এবং বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপর সে পূজার বাবাকে বলে পূজাকে বাড়ি ফিরে এসে সবার সামনে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তো পূজার বাবা বলেন যে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনার সকল চেষ্টা করব, কিন্তু সুকুমার জানিয়ে দেয় শুধু চেষ্টা করলে হবে না, ভালো মতো চেষ্টা করতে হবে, আর সেটা আমি করছি। তো এরপর সে জোর করে পানির গ্লাসে বেশ কয়েকটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে পূজার বাবাকে খাইয়ে দেয় এবং আগে থেকে সে হসপিটালে একটা রুমও বুক করে রেখেছিল। এখানে সুকুমার একটা চতুর চাল চালে যাতে তাকে কোথাও না যেতে হয়, বরং তার বৌমারাই বাড়িতে ফিরে আসে। তো যাই কিছুক্ষণ পর পূজার ভাই দৌড়ে অরুণকে জানায় বাবা অজ্ঞান হয়ে গিয়েছে, তাকে হসপিটালে নিতে হবে। আর খবরটা পূজার কানেও পৌঁছে যায়। পূজা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কমলেশের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। আর তারপর কমলেশ আর পূজা দ্রুত লখনৌর উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছে প্রথমে তারা হসপিটালে যায়। আর বাবার এমন অবস্থা দেখে পূজা পুরো ভেঙে যায় এবং কান্না করতে শুরু করে, এবং পূজার বাবাও তাকে বলে যে তোমার শ্বশুর বাড়িতেই ফিরে যাওয়া উচিত। তো পূজার এই অসহায়ত্বের সুযোগ নেয় হচ্ছে অরুণ, এবং সে সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাতে পূজা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসতে পারে। মানে ও খুব ভালো সাজে, বইয়ের খুব কেয়ার করে এরকম, এবং সবার সামনে অরুণ করে কি পূজার কাছেও ক্ষমা চায়, এবং সেই ক্ষমা চাওয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে সুকুমারও মানে শ্বশুরও কিছু তেল মারার কথা বলে, এবং তিনি পূজার বাবাকে বলেন তোমার ছেলের চাকরি নিয়ে চিন্তা করার দরকার নেই, ধরো চাকরিটা হয়ে গিয়েছে। তো এতে পূজার বাবা অনেকটাই শান্ত হয় এবং একই সঙ্গে এক ধরনের দয়া এবং করুণা পূজার উপর চাপিয়ে দেওয়া হয় যেন সে বাধ্য হয় শ্বশুর বাড়িতে ফিরে যেতে, প্লাস অরুণের আন্ডারে থাকতে। তো যাই হোক শেষ পর্যন্ত সবাই বাড়িতে ফিরে আসে, কিন্তু কমলেশ আর পূজার মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা দুজন কতটা হতাশ। তো যাই হোক পরের দিন সুকুমার বাড়িতে একটা ছোটখাটো গেট টুগেদার পার্টির আয়োজন করে এবং সেখানে পূজার পরিবারের মানুষ এবং কয়েকজন প্রতিবেশীও ছিল। তো কমলেশ আর পূজার মন এখনো খারাপ, আর অরুণ তো মনে মনে খুব খুশি, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল এবং সে কমলেশের সামনে এসে বলে তোমার এখন রাগ ছেড়ে দেওয়া উচিত ভাবি। কিন্তু কমলেশকে তখন বিনয় একলা ডেকে পাঠায় এবং বলে তুমি আর আমি এখন আলাদা থাকবো, কারণ এত বড় অপমানের পরে কেউই তার বউকে এখানে রাখবে না। আমি হয়তো কারো মনে কষ্ট দিতে পারবো না কারণ আমি বড় ছেলে, কিন্তু আমি তোমাকে ছোট হতে দিতে পারি না। আর অন্যদিকে অরুণ করে কি পূজার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কমলেশ কিছু না বলে ওর কাছে গিয়ে ওকে ভেতরে নিয়ে যেতে থাকে। আর তখন কমলেশের দাদি শাশুড়ি কমলেশকে বলে চুপচাপ থাকার সময় এখন শেষ হয়ে গিয়েছে, আমি হয়তো কথা বলি না কিন্তু আমি সব দেখেছি, সব জানি, এবং যতক্ষণ তোরা চুপ থাকবি ততক্ষণ কারো টনক নড়বে না। এবং দাদি শাশুড়ি আরো বলে মানুষ এসব কথা সবসময় চুপ করিয়ে দেয় এবং বাদ দিয়ে দেয়, সে আমার আমল থেকেও মান সম্মানের জন্য তোর দাদার অত্যাচার সহ্য করেছি, তোরাও সেভাবে চলছিস, তো এবার তোরা আওয়াজ ওঠা। তো পরের দিন আমরা দেখতে পাই ঘাটে কমলেশের শাশুড়ি একটা প্রোগ্রাম আয়োজন করে যে তার ঘরের
দুই শান্তি, দুই বউ ফিরে এসেছে এর জন্য। তো এখানে কমলেশ করে কি শুধু দেবীদেরই মূর্তি রাখে, কোনো মনে করো যে পুরুষ যে দেবতা তাদের মূর্তি রাখে না। আর তখন লোকজন যখন জিজ্ঞাসা করে তখন কমলেশ বলে আজকে আমরা শুধুমাত্র দেবীদের গল্প শুনবো এবং আমি সেই গল্পটা বলবো। তো এরপর কমলেশ গল্প শোনানো শুরু করে, যেগুলো সবাই পুরাণে পড়েছে, মানে হিন্দুদের বইতে পড়েছে। তো আগে মহিলাদের অনেক সম্মান ছিল, বাচ্চাদের তাদের মায়ের পরিচয় জানা হতো, মানে এখন যেমন আমরা বাবার পরিচয় জানি, আগে মায়ের পরিচয় জানা হতো। এবং মেয়েদের অপমান করলে কি করা হতো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাবণ। মানে একবারে মনে করো কি রাম গিয়ে পুরো রাবণের কি বলে দেশটাই ধ্বংস করে দিয়েছিল, এবং এটা সম্ভবত কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত পুরাণে আর কি। তো ওই রেফারেন্স টেনে সে বলে যে মেয়েদের কতখানি সম্মান করা উচিত। তো এটা তো ধর্মের কাহিনী গেল, কিন্তু বর্তমানে যে কাহিনী সেই কাহিনী আজকে আপনাদের শোনাবো যে বর্তমানে মেয়েদের কি অবস্থা। তো কমলেশ এরপর পূজাকে ডাকে এবং পিছনের সারিতে আমরা দেখতে পাই অরুণ আর সুকুমার তো ভয় পেয়ে যায়, মানে শ্বশুর আর ছোট ছেলে, কারণ পূজা এখন যদি সবকিছু বলে সমাজে তো মুখ দেখাতে পারবে না। কিন্তু পূজা একদম ভয় পায় না এবং সবার সামনে বলে দেয় যে তার সাথে কি কি ঘটে, যে কি কি হয়েছে, আবল তাবল সামনে পিছিয়ে অমুক তমুক সব। তো এইগুলো শুনে অরুণ তোর আগে পাগল হয়ে যায় এবং সেখানে থাকা সবাই বেশ চমকে যায় এবং শ্বশুর সুকুমার সহ্য করতে না পারে পূজাকে থামিয়ে দেয় এবং সবাইকে যেতে বলে। কিন্তু তখন বড় বউ কমলেশ রেগে গিয়ে সবাইকে দাঁড়াতে বলে এবং সকল মহিলারা যখন চলে যাবে তখন কমলেশ বলে সেই মহিলারা চলে যান যাদের সাথে কখনো জবরদস্তি অন্যায় হয়নি এবং সমাজের চাপে মুখ চেপে সহ্য করেননি। হয়তো এক একজনের গল্প এক এক রকম, কিন্তু সবাই সামাজিক চাই বা লোকলজ্জার জন্য অনেক কিছু প্রশ্ন তোলেননি। কিন্তু আমরা ঘরের ভেতর থেকেও যে অপমানিত হই, যে কষ্টগুলো পাই, যে অত্যাচারের শিকার হই, সেটা আমরাই মুখ বুঝে সহ্য করে যাই। কিন্তু এগুলো বাইরের মানুষেরও জানা জরুরি, কারণ সবাই যখন জানবে তখন তারাও চিন্তা করবে আমরা মানুষ এবং সেই হিসেবে আমাদেরকে ট্রিট করবে। তো এই কথা শোনার পরে সকল মহিলারা থেমে যায় এবং কারণ সবাই জানে এই প্রশ্ন তোলা কতটা জরুরি এবং সবার সাথেই কোনো না কোনো সময় এরকম খারাপ, যে শুধুমাত্র যে ইন্টিমেট তা না, অনেক কিছু হয়েছে মনের বিরুদ্ধে, কিন্তু সবাই তার আওয়াজ তুলতে পারেনি। কিন্তু তখন আমরা দেখি রেগে গিয়ে অরুণ করে কি সবার সামনে পূজার সঙ্গে বেয়াদবি করে ওকে মারার চেষ্টা করে, কিন্তু এইবার বড় ভাবি কমলেশ থামিয়ে দেয় এবং উল্টো অরুণকে থাপ্পড় মারে এবং কমলেশ অরুণকে একটা কথাই বলে এসব বিষয়ের ফয়সালা যেহেতু আদালতে হবে না তাই পরিবার আর সমাজের বিচার করবে। তো এরপর কমলেশ সিদ্ধান্ত নেয় অরুণের সকল অধিকার সে ছিনিয়ে নেবে। অরুণকে বলে তুই সবার সামনে পূজার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবি। তো অরুণ ক্ষমাও চায় কিন্তু পূজা ওকে ক্ষমা করতে পারে না, তবে এটা উচিত ছিল করা, মানে এখন একটু বেশি হয়ে গেল আর কি। তো যাই হোক, এরপর বড় ভাবি কমলেশ শ্বশুর সুকুমারকে শেষ একটা কথা বলে, সে বলে আমি যা বলার বলে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। তো তখন শ্বশুর সুকুমার বলে তোমার গেম তো তুমি খেলেছো, আমার গেম তো খেলা এখন মাত্র শুরু হবে, আর এখানেই সিরিজটা শেষ হয়ে যায়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো এবং লাস্টে একটা কথা বলি, লাইভ জিনিসটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের, অ্যাডজাস্ট করে চলতে হয় লাইফে। আর বিদায়ের আগে আরেকটা রিকোয়েস্ট, আমি যদি গেমিং এ আসি, আমি এখনো জানি না কবে আসবো, গেমিং এ আসলে বা স্ট্রিমিং এ আসলে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, 4-5 ঘন্টা করে আমি আড্ডা দেবো তোমাদের সাথে, মানে তোমরা কমেন্ট করবো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, আড্ডাবাজি করবো। এর সাথে আরেকটা বিষয়, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের, এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব, তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মতো যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।